কোলন বা বৃহদন্ত, এটা আমাদের যে খাদ্য নালী বা ডাইজেস্টিভ সিস্টেমের একটা বড় পার্ট, যেটা আমাদের ক্ষুদ্রান্তের পর থেকে শুরু হয়, যেখানে আমাদের সিকাম, অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন বা ডিসেন্ডিং কোলন, সিগমাট কোলন এই পর্যন্ত থাকলো, সেটা হচ্ছে কোলন বা এরপরে রেকটাম বা পায়খানা রাস্তার শেষ ভাগ। তো এই যে পুরো জায়গাটা বৃহদন্ত, এটাই হলো কোলন। এবং এই কোলনে কিন্তু অনেক সময় ডান দিক যেটা আমাদের সিকাম, অ্যাপেন্ডিক্স বা অ্যাসেন্ডিং কোলন, বা বাম দিক সিগমাট কোলন বা ডিসেন্ডিং কোলন, এক্ষেত্রে কিন্তু আমাদের অনেক পেশেন্ট, আমরা ক্যান্সারে আক্রান্ত হওয়া পেশেন্ট আমরা পাই। এবং এর জন্য কিছু রিস্ক ফ্যাক্টরকে আমরা দায়ী করি, যেমন রেড মিট কনজাম্পশন, সিগারেট বা হচ্ছে অ্যালকোহল, বা অনেক সময় ওবেসিটি, আমাদের যেরকম লাইফস্টাইল সেই অনুযায়ী আমাদের খাবারের প্রসেস ফুড। তো এগুলো কিছু কিছু রিস্ক ফ্যাক্টর, বা অনেক একটা 5 to 10% বা কিছু কিছু ক্ষেত্রে আমাদের 20% ক্ষেত্রেও একটা আমাদের ফ্যামিলিয়াল বা একটা জেনেটিক কিন্তু একটা সিনড্রোম অনেক সময় একটা কোলন ক্যান্সারের ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করি যে তাদের ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি রিলেটিভ, এই যে রিলেটিভ তাদের মধ্যে এই কোলন ক্যান্সারের কোনো আগের প্রকোপ ছিল কিনা, বা অনেক সময় কোলন ক্যান্সারের সাথে সাথে জরায়ুর ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, এগুলো কোনো রিলেটেড কোনো আগের আত্মীয় বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, সেকেন্ড ডিগ্রিদের মধ্যে কোনো রকম ক্যান্সার ছিল কিনা, সেগুলো কিন্তু আমাদের ট্রিটমেন্ট বা পরবর্তী ক্ষেত্রে অন্যান্য কিছু আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হয়ে দাঁড়ায়, যে বংশগত কোনো এর মধ্যে আমরা কোলন ক্যান্সারে কোনো আমরা পাচ্ছি কিনা, কোনো জেনেটিক মিউটেশনের মধ্যে দরকার কিনা, টেস্ট করার দরকার কিনা। আর সিমটম বলতে যদি এখন ডান দিকের কোলন ধরা যায়, এই ডান দিকের কোলন ক্যান্সারগুলোর মেন সিমটম কিন্তু খুবই সাধারণ। যেমন কিছু পেশেন্ট হয় অযথা উইক হয়ে পড়ছেন, হিমোগ্লোবিন টেস্ট করে দেখা গেল হয়তো হিমোগ্লোবিন কম। এখন বাকি অনেক রকম টেস্ট করার পরেও কোনো স্পেসিফিক কারণ ধরা পড়ছে না। এখন যদি এই পেশেন্টের আমরা একটা কোলোনোস্কোপি বা কিছু করাই গিয়ে দেখা যায় কোলনের ক্ষেত্রে হয়তো কোনো টিউমার আছে, যেখান থেকে আমাদের ওখান থেকে রক্ত বেরোচ্ছে, বা তার ক্ষেত্রে পেশেন্টের হিমোগ্লোবিন কমছে। একটা যদি স্টুলের অকাল ব্লাড টেস্ট বা স্টুলের মধ্যে কোনো মাইক্রোস্কোপিক, যেটা আমরা চোখে হয়তো দেখতে পাচ্ছি না, যে কালো পায়খানা, অনেক সময় যদি রক্ত মিশে থাকে পায়খানার সাথে, তাহলে অনেক সময় কালো পায়খানা হয়, বা ফ্রেশ ব্লিডিং হচ্ছে, তখন আমরা একটা অ্যালার্মিং একটা পাই, বা পেশেন্ট অনেক তাড়াতাড়ি আমাদের কাছে আসে। কিন্তু যখন মাইক্রোস্কোপিক বা চোখে দেখা পড়ছে না এরকম পায়খানার সাথে রক্ত যদি বেরোতে থাকে, তখন আমাদের সেটা চোখে পড়ে না, এবং পেশেন্টের হিমোগ্লোবিন কমার পর থেকে উইকনেসের জন্য পেশেন্ট কিন্তু ডাক্তারবাবুকে দেখান, বা পরবর্তী ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন করে জানতে পারি যে কোলনে ক্যান্সার হয়েছে এবং টিউমারটা অনেকটা বড় হয়ে গেছে, কারণ ইন দ্য মিন টাইম অনেক রকম ইনভেস্টিগেশন হয়ে গিয়ে থাকে। তো হিমোগ্লোবিন কমে যাওয়া বা অ্যানিমিয়া বা উইকনেস কিন্তু একটা অন্যতম একটা সিমটম, যেটা নিয়ে পেশেন্টরা অনেক ক্ষেত্রে প্রেজেন্ট করে। একই রকমভাবে যদি বাঁদিকে কোনো কোলনে ক্যান্সার হয়, যেমন সিগময়েড কোলন বা নিচের দিকে ক্যান্সার হয়, একটা তো ফ্রেশ ব্লিডিং হতে পারে, 2 নম্বর হতে পারে যে খাবারের যে পায়খানার রাস্তা, যেটা যদি এখন অবস্ট্রাকশন হচ্ছে ওখানে টিউমার হওয়ার জন্য, তাহলে পায়খানাটা ঠিক মতো হচ্ছে না, এটা অল্টারেশন অফ বায়োল। মানে আগে হয়তো কোনো পেশেন্টের দিনে 2 থেকে 3 বার পায়খানা হতো, এখন সেই পায়খানার পরিমাণটা বা ফ্রিকোয়েন্সিটা কমে গেল, বা উল্টোটাও হতে পারে। 2 নম্বর হচ্ছে যে পেশেন্টের একটা অনেক সময় মনে হয় যে পায়খানা পাচ্ছে, কিন্তু পায়খানা গিয়ে ইনকমপ্লিট ডিভাইড করছে, মানে পুরোটা বের হচ্ছে। তো এরকম বিভিন্ন রকম সিমটম থাকে, যেগুলো পায়খানা রিলেটেড বা পায়খানার সাথে রক্ত বেরোনো রিলেটেড। তো এইগুলো থাকলে কিন্তু এটা অনেক সময় দেখা যায় যে সেটা কোলন ক্যান্সার বা কোলনের ক্যান্সারের বৈশিষ্ট্য এর মধ্যে থাকছে, যেখানে আমরা কোলোনোস্কোপি, বায়োপসি এবং পরবর্তী সিটি স্ক্যান বা সিটি স্ক্যান করে আমরা এগুলো আইডেন্টিফাই করতে পারি। যে একটা কোলোনোস্কোপি করে দেখা যায় যে কোথায় টিউমার হয়ে রয়েছে, তার বৈশিষ্ট্য কি, আরো অন্য একই সঙ্গে অন্য কোলনে অন্য পার্টে কোনো টিউমার বা কোনো অ্যাডিনোমা বা পলিপ কিছু আছে কিনা। আর 2 নম্বর বায়োপসি থেকে আমরা প্রমাণ করতে পারি যে এটা ক্যান্সার না অন্য কি বৈশিষ্ট্য। আর সিটি স্ক্যান করে দেখা যায় যে স্টেজিং, মানে এই কোলনের যে ক্যান্সার বা টিউমার যেটা হয়ে রয়েছে, সেটা কোলনের মধ্যেই সীমাবদ্ধ আছে নাকি গ্ল্যান্ড বা অন্যান্য অঙ্গে এগিয়ে গিয়েছে। এখন এই কোলন ক্যান্সার, সেটা ডান দিক হোক বাঁ দিক হোক, একটা মূল পার্ট কিন্তু হচ্ছে অপারেশন। এই অপারেশনে একটা নির্দিষ্ট যে পোর্শনে কোলন ক্যান্সার বা টিউমার হয়ে রয়েছে, তার একটা জায়গা জুড়ে আমাদের কিন্তু একটা জায়গা বাদ দিতে হয়, এবং যে রেস্ট পোর্শনটা পড়ে থাকছে সেইটা আমাদের জুড়ে দিতে হয়। স্বাভাবিকভাবে যদি ডান দিকের কোলন ক্যান্সার অপারেশন করা হয়, তাহলে ধরা যাক সিকাম, অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন বা একটা ট্রান্সভার্স কোলনের পরবর্তী মিড পোর্শন পর্যন্ত আমাদের কেটে একটা অ্যানাস্টোমোসিস বা একটা জুড়ে দেওয়া হলো আইলিয়ামের সাথে। বাঁ দিকের ক্ষেত্রে একই রকম ভাবে একটা পোর্শন, মানে টিউমার এবং তার অ্যাসোসিয়েটেড নর্মাল একটা লেন্থ অফ কোলন আমাদের বাদ দিয়ে অ্যানাস্টোমোসিস করতে হয়। তো বাঁ দিকের কোলনের ক্ষেত্রে যদি নিচের দিকে ক্যান্সার থাকে, তো তখন জোড়ার পরে কিন্তু অনেক সময় আমাদের একটা টেম্পোরারি একটা স্টোমা, মানে পায়খানা রাস্তা বাইরে করে দেওয়ার মতো একটা অপারেশন দরকার পড়তে পারে, যেটা পরবর্তী ক্ষেত্রে আমরা অপারেশন করে আবার ভেতরে ঢুকিয়ে দেওয়া। এখন যদি পায়খানা রাস্তার একদম নিচে, মানে রেকটামের একদম লো রেকটাল কোনো ক্যান্সার হয়, তাহলে কিন্তু অনেক সময় আমাদের পায়খানা রাস্তা পুরোটাই বাদ দেওয়া দরকার পড়তে পারে। সেক্ষেত্রে কিন্তু স্টোমা বা পায়খানা রাস্তা বার করাটা পার্মানেন্ট হয়। তো
এইগুলো ডিপেন্ড করে কোথায় ক্যান্সার হয়ে রয়েছে, আগে কি ট্রিটমেন্ট হয়েছে বা কি ট্রিটমেন্ট ওনার দরকার। অনেক সময় আগে কেমো রেডিয়েশন দিয়ে বা কেমোথেরাপি দিয়ে রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে স্পেসিফিক্যালি তারপরে আমরা অপারেশনের দিকে যাই। কিন্তু বাকি যে কোলন ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু মেন ট্রিটমেন্ট ইনিশিয়ালি হচ্ছে অপারেশন, এবং অপারেশন করে বাদ দেওয়ার পরে পুরো যখন বায়োপসি রিপোর্টটা আসছে তার কিছু ফিচার্স যেমন লিম্ফ নোডের সঙ্গে বার হচ্ছে, সেখানে যদি কোনো রকম ক্যান্সার আছে কি নেই দেখে তারপরে ঠিক করা হয় যে আমাদের কেমোথেরাপি, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি এটা দরকার পড়ছে কিনা। কারণ একবার যদি ক্যান্সার লিম্ফ নোড গ্ল্যান্ডে যায় তাহলে কিন্তু সেই ক্যান্সারের ক্ষেত্রে ফেরত আসার সম্ভাবনা খুব বেশি থাকে, ওর জন্য আমাদের কেমোথেরাপি দিতেই হয়। এখন স্টেজ 2 বা যে ক্যান্সারগুলোর ক্ষেত্রে হয়তো গ্ল্যান্ডে ছড়ায়নি তার কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকলে অনেক সময় আমাদের ক্যান্সার বা এক্ষেত্রে কেমোথেরাপি দেওয়ার দরকার পড়তে পারে। একই রকমভাবে বাতিকের ক্যান্সারে যদি আগে নিওঅ্যাডজুভেন্ট কেমো রেডিয়েশন মানে যদি অপারেশনের আগে আমাদের কেমোথেরাপি রেডিওথেরাপি দেওয়া হয়ে থাকে তারপরে যদি আমরা অপারেশন করি তখন তারও কিছু বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে। হয়তো আগে যদি সব কেমোথেরাপি না দেওয়া হয়ে থাকে তাহলে হয়তো কিছু কেমোথেরাপি দেওয়ার দরকার পড়তে পারে। তো এইগুলো সবকিছু ডিপেন্ড করছে একটা মাল্টিডিসিপ্লিনারি বোর্ড, মানে অনেকগুলো ডাক্তারবাবুরা মিলে পেশেন্টের রিপোর্ট, তার কোথায় টিউমার, কি ধরনের টিউমার, এবং এগুলোর উপর ভিত্তি করে আমাদের একটা ডিসিশন নেওয়া হয় যে এক তো ওনার কি আগে ট্রিটমেন্ট, অপারেশন না সার্জারি বা কেমোথেরাপি রেডিয়েশন কি হবে, কিরকম প্যাটার্নে হবে, এবং ওনার যদি কোনো রকম স্টোমা করা হয় সেটা পার্মানেন্ট হচ্ছে না হচ্ছে টেম্পোরারি হচ্ছে, সেই বিষয়গুলো আমরা আগে থেকেই একটা ঠিক করে তারপর প্ল্যান করা হয়। আর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে যদি আমরা কিছু রিস্ক ফ্যাক্টর, যদি প্রিভেন্টিভ রিস্ক ফ্যাক্টর যদি আমরা বলি, তাহলে আমরা যদি শাকসবজি খাই, ফাইবার জাতীয় খাবার খাই, 2 নম্বর যদি আমরা প্রসেস ফুড না খাই, অবভিয়াসলি সিগারেট, স্মোকিং বা অ্যালকোহল এগুলো যদি আমরা বন্ধ করতে পারি, আর এক্সারসাইজ এগুলো করে, যেগুলো ওভারঅল বাকি ক্যান্সারের মতো কোলন ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এই ফাইবার বা এই বা রেড মিট না খাওয়া এগুলো কিন্তু একটা ভূমিকা আমরা অনেক রকম স্টাডি বা অনেক রকম যে গবেষণা থেকে কিন্তু আমরা পাচ্ছি, এবং সেক্ষেত্রে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তো আমাদের আধুনিক লাইফস্টাইলের জন্য দিক থেকে দেখতে গেলে আমাদের এই ফাইবার ইনটেক, ফ্রুট ভেজিটেবলস খাওয়া বা রেড মিট না খাওয়া এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিচ্ছে, এবং সেগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এইটা থেকে মুক্তি পেতে পারি। এবং কিছু কিছু ফ্যামিলিয়াল টেন্ডেন্সি বা যেমন HNPCC বা এই কিছু টেন্ডেন্সি যাদের থাকে, যে ক্যান্সার যাদের অলরেডি পরিবারে রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় হাই রিস্ক কিছু কেস থাকে যেখানে আমরা অ্যাসপিরিন জাতীয় কিছু ট্যাবলেট প্রেসক্রাইব করি, কিন্তু সেটা মানে সবার জন্য নয় বা সবাই এরকম মানে একটা ওভার দ্য কাউন্টার গিয়ে অ্যাসপিরিন খাওয়াটা মানে এটা কোনো সলিউশন নয়। এর জন্য ডেফিনেটলি অনকোলজিস্ট ডাক্তারবাবুকে দেখিয়ে যদি রিস্ক ফ্যাক্টর থাকে, যদি ফ্যামিলিয়াল টেন্ডেন্সি থাকে, প্রমাণ থাকে, তাহলে কিন্তু অনেক সময় এটা প্রিভেনশন হিসেবে ইউজ করার কিছু আমাদের স্টাডি বা কিছু আমরা তথ্য আমরা এখানে পাচ্ছি, এবং সেগুলোকে আমরা ইউজ করতে পারি। তো এই সিমটম বা এই সাইন্স বা হচ্ছে এই যে ট্রিটমেন্ট, এইগুলো কিন্তু কোলন ক্যান্সারের করার পরে অনেক পেশেন্ট কিন্তু ভালো থাকে। যেমন 5 ইয়ার্স সার্ভাইভাল রেট যদি আমরা ধরি, একটা পেশেন্ট ক্যান্সার ফ্রি অবস্থায় 5 বছর 100 জনের মধ্যে মোটামুটিভাবে হচ্ছে 80-85 উপর থাকে, যদি এটা স্টেজ 2 বা স্টেজ 1 হয়, 90% পর্যন্ত আমরা এটা পাই। কিন্তু যেই এটা স্টেজ 3 হয় তখন এই ক্যান্সারটা ফেরত আসার সম্ভাবনা বেড়ে যায়, এবং সেক্ষেত্রে সেটা আমরা 70-75% পেশেন্ট কিন্তু আমাদের একটা 5 ইয়ার্স সার্ভাইভাল থাকে। তো সেক্ষেত্রে কেমোথেরাপির একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকে। কিন্তু একমাত্র কোলন ক্যান্সারই যেখানে যদি শুধু লিভারে মেটাস্টাসিস থাকে, এটা যদি স্টেজ 4 হওয়া সত্ত্বেও আমরা যদি অপারেশন এবং কেমোথেরাপি সমন্বয়ে ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু এই ক্যান্সারটাকে আমরা স্টেজ 4 অবস্থাতেও কিছু কিছু পার্টিকুলার ক্ষেত্রে আমরা কিউরেটিভ বা সারিয়ে তোলার জায়গায় পৌঁছতে পারি। তো এটাই বলা যে কোলন ক্যান্সারের একটা মেইন ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন প্লাস মাইনাস আমাদের আগে কেমোথেরাপি, রেডিওথেরাপি স্পেকট্রামের জন্য বিশেষ করে দরকার পড়তে পারে। এবং এই ধরনের কোনো সিমটম, অ্যানিমিয়া হয়ে যাওয়া বা উইকনেস হয়ে যাওয়ার জন্য আপনার ডাক্তারবাবুকে দেখান, এবং টেস্ট করার পরে অনেক সময় আমাদের কোলোনোস্কোপি এগুলো দরকার পড়ে। এবং বায়োপসি একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে এটার মধ্যে ক্যান্সার আছে কি নেই। এবং এই কোলন ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে যেখানে বায়োপসি দরকার, বায়োপসি করলে কিন্তু ক্যান্সার ছড়িয়ে পড়ে না। তো এগুলোই ছিল কোলন ক্যান্সার নিয়ে আমাদের আজকের এই ভিডিও। যদি এই সম্বন্ধে আরও কিছু জানার থাকে তা আমাকে ডেফিনেটলি জানান, এবং আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।